সংবাদ দুপুরে সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন বারবার বলছিলেন যে আপনারা সন্তুষ্ট না, আপনাদের অবস্থানটা কি হবে? আমরা আবার আপনাদের সামনে আসবো। আবার আপনাদের সামনে আমরা এসেছিলেন তখন বলেছিলেন আপনি বের হয়ে যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে, আপনি আশ্বস্ত হয়েছিলেন। 2 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি। সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না, জুন। না, ডিসেম্বরও হতে পারে। এটা ডিসেম্বরের শিফটিংটা কেন স্যার? এটা তো আমি বলতে পারবো না। প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত যাব। স্যার, আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখানে আপনি বলেছিলেন যে আপনার আশ্বস্ত সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি আসলে ফলপ্রসূ হয়নি আজকের বৈঠকে? এক কথায় বলতে পারি স্যার। আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন? প্রশ্ন অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় মহাসচিব। দর্শক, এতক্ষণ আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছিলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ এখন ঢাকায়। আজ বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। এ সময় নির্বাচন, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনীতি, মিয়ানমার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ ছাড়াও মার্কিন প্রতিনিধি দলে থাকবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভসনও। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তারা। ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার দুপুর 12:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে যান রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। দুদেশের সম্পর্ক উন্নয়নে ও অর্থনৈতিক উন্নয়নে আলোচনা করতে এ সফরে এলেন তিনি। প্রায় 15 বছর পর আগামীকাল পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বের শক্তিশালী দেশগুলোর কূটনীতিকরা আসছেন ঢাকায়। এ বিষয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদকে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব নিয়ে কি বলছেন এ বিশ্লেষক?
আপনারা জানেন যে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন ট্রাম্প প্রশাসনের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং আজ সকাল থেকেই তারা বিশিষ্ট জনদের সাথে বৈঠক করছেন এবং বেলা 2টায় জামাতের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে, 3:15-তে এনসিপির সাথে বৈঠক করার কথা রয়েছে এবং সেই সাথে বেলা 4:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করার কথা রয়েছে। তো এই সম্পর্কে জানতে আমাদের সাথে আছেন বিশিষ্ট কূটনীতি বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার এবং তার সাথে আমরা এখন কথা বলবো যে কেন তাদের এই বৈঠকটি গুরুত্বপূর্ণ এবং ট্রাম্প প্রশাসনের যখন 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন তাদের বৈঠক বা তাদের আলোচনার বিষয় কি হতে পারে বা তারা কোন কোন বিষয়ে এখন গুরুত্ব দিতে পারে। স্যার, একটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রথমবার রিপাবলিকান পার্টির সদস্যের সাথে আলোচনা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আগে যারা 1-2 এসেছে তারা মূলত ডেমোক্রেটিক পার্টির সমর্থকই ছিল। রিপাবলিকান পার্টির একাধিক পলিসি মেকার্স এমনকি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেসব কথাবার্তা এতদিন হয়েছে সেগুলি আমার মনে হয় তারা সামনে আনতে চেষ্টা করবে। তার মধ্যে 2টো জিনিস আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হতে দিবে। একটা কোনো সন্দেহ নেই মাইনরিটি রাইটসের ব্যাপার, যেটা একাধিকবার তারা তুলে এনেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, তুলসী গাবার্ড যে এখন ইন্টেলিজেন্সের হেড তিনি বলেছেন এবং তাদের একাধিক পলিসি মেকার বলেছেন। এই জিনিসটা তারা জানতে চাইবে হয়তো যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা। আরেকটা হলো নির্বাচনের ব্যাপারটা, নির্বাচনের রোডম্যাপ হয়তো জানতে চাইবে, না জানার কোনো কারণ নেই, কারণ তারা স্বাভাবিকভাবে দেখতে চাইবে একটা নির্বাচিত সরকার কত তাড়াতাড়ি আসতে পারে এবং যার জন্যই আমি মনে করি যে বিভিন্ন যে রাজনৈতিক দলের সাথে তারা আলাপ করবেন একটা ধারণা তারা নিতে চাইবে, যেই ধারণাটা তারা দেশের যে তাদের যারা পলিসি মেকার্স আছে তাদের সাথে হয়তো বসবেন। তারা কি দ্রুত নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলবে নাকি সংস্কার শেষে নির্বাচন নিয়ে কথা বলতে পারে? মানে আমরা তো দেখেছি বিভিন্ন সময় তারা বাংলাদেশের সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে এবং আজকে মার্কিন পররাষ্ট্র মুখপাত্র বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলেছেন। তো এই বিষয়টা নিয়ে কি মনে করছেন, তারা কেন এত বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে বা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা কেন এত গুরুত্ব সহকারে দেখছে? বাংলাদেশ কি ভূ রাজনৈতিক ভাবে বা ভৌগোলিক ভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ? না, আমেরিকার সাথে বাংলাদেশের বহুমাত্রিক একটা সম্পর্ক আছে, কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত এবং বর্তমানে আর একটা বিষয় যেটা নিয়ে আমার মনে হয় আলোচনা হবে সেটা হলো ট্যারিফ সম্পর্কে। আমরা স্বাভাবিকভাবে জানতে চাইব এই ট্যারিফের ব্যাখ্যাটা কি, কেন অনেকে বলছে যে রেসিপ্রোকাল ট্যারিফের কাঠামো, আবার অনেকে বলছে না বাংলাদেশে যে সারপ্লাস আছে সেটার হিসাব করে ট্যারিফ বসানো হবে ইত্যাদি। এই জায়গাটা আমার পরিষ্কার করা দরকার এবং কতখানি আমরা সুবিধা নিতে পারবো এই নতুন ব্যবস্থা সেটা নিয়ে আমি মনে করি বড় আকারেই আলোচনা দরকার। তবে নির্বাচন চাইবে যত তাড়াতাড়ি, এটা মানে আগে থেকেও তারা বলা শুরু করেছে, এমনকি ডেমোক্রেটিক পার্টির শেষের দিকে তারাও কিন্তু বলা শুরু করেছে যে বাংলাদেশের নির্বাচন কখন হবে, কারণ তাদের যে কাঠামো আছে সেখানে তারা নির্বাচিত সরকার দেখতে চাইবে, যার জন্য আমি মনে করি যে এই 2টো বিষয় একটা গুরুত্ব পাবে। ধন্যবাদ। আমাকে শুনছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আমাদেরকে জানাচ্ছিলেন কেন মার্কিনীদের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং এই সফরটি কেন গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যারকে। দর্শক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদকে সাথে নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জানাতো মোহনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনার জন্য অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছে। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন দেশ থেকে নেওয়া ঋণের 50,000 কোটি টাকারও বেশি অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় বাংলাদেশও আছে। বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। পরে বিশ্বের 75টিরও বেশি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 37% কর আরোপ নিয়ে সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দুই দেশের মধ্যে থাকা বিশাল বাণিজ্য ঘাটতি দ্রুত কমার সুযোগ নেই। বিগত সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক ঘাটতি তৈরি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাদ্য মজুত রয়েছে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে ব্যবসায়িক খরচ শূন্য থেকে মাইনাসে আনার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টা প্রেস সচিব কথা বলছেন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা 2 ঘন্টা ব্যাপী মিটিং হয়। এটা একটা চলমান রাজনৈতিক দলগুলোর সাথে যে চলমান ডায়ালগ, সেটার ধারাবাহিকতায় এই ডায়ালগটা হয়েছে। তো এখানে মিটিং এ আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিয়েছেন। সেখানে 4 জন অ্যাডভাইজার ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং আদিলুর রহমান খান ছিলেন। আর বিএনপির আপনারা অলরেডি জেনেছেন, বিএনপির নেতৃত্বে ছিলেন তাদের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর এবং ওনাদের আরো 6 জন, মানে মোট 60 জন ওদের সিনিয়র লিডার ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু নিয়ে এবং কি বিষয়ে আলাপ হলো সে বিষয়ে আমাদের আইন ও বিচার বিষয়ক অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল কথা বলবেন। ধন্যবাদ। আপনারা অলরেডি শুনেছেন আমাদের এই আলোচনাটা 2 ঘন্টা ব্যাপী হয়েছে। অত্যন্ত খোলামেলা পরিবেশে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে। ওনারা মন খুলে কথা বলেছেন, আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি। আমরা একটা পরস্পরকে বোঝার চেষ্টা করেছি। ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে। আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে। তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুত গতিতে সম্ভব কিনা। ওনারা, আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন। আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি, অচিরে এটা হয়ে যাবে। ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত 15 বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, আমাদের এই বিভিন্ন জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। তারা বলেছেন যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত একটা ব্যাপার নিয়ে একটু ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে। কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা এটা কেয়ার যেটাই আমাদের প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব।
এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না। জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোন আইনটা কতদিনে হয়ে, আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে যে কথাই বলুন না কেন। এটা প্রধান উপদেষ্টার নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন, মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। এই হচ্ছে আমাদের বক্তব্য। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা 5টায় আসতে প্লিজ, আপনি কোন প্লিজ। সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে কোনোভাবেই আপনারা জুনের বেশি অতিক্রম করবেন না, কোনো ক্ষমতা থাকার কোনো অভিলাষ নেই। কিন্তু আজকের বৈঠকে আপনি বলছেন যে ফলপ্রসূ হয়েছে, খুব সুন্দর একটা সূচনামূলক বৈঠক হয়েছে, কিন্তু বিএনপি মহাসচিব বলছেন তারা সন্তুষ্ট নয় এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে। তারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। বিএনপির মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। কি প্লিজ। দর্শক, এতক্ষণ আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আইন উপদেষ্টার বক্তব্য শুনছিলাম। আগামী জুন মাসের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দুপুরে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বলেন, দীর্ঘদিন একটি পক্ষ ডাকসু নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রূপরেখা দিয়েছে তাতে নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চাপ সৃষ্টি করে তাদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিন ইয়ামিন মোল্লা। একই সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি। আগামী মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং আমরা জুনের ভিতরেই, আমরা কুরবানির ঈদের আগেই আমরা একটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি। 6 দফা দাবিতে একযোগে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ঢাকা, পাবনা, সিলেট, কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ বিভিন্ন অঞ্চলে অবরোধের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে নাসরিন আক্তারের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে বুধবার সকাল 10:30টায় শুরু হয় বিভিন্ন জেলা থেকে আসা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। ল্যাব সুবিধা বাড়ানো, বেসরকারি পলিটেকনিকে অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অর্থ প্রদান সহ 6 দফা দাবিতে সেখানে তারা অবস্থান নেয়। এতে তৈরি হয় দীর্ঘ যানজট। অফিসগামী মানুষ সহ যাত্রীরা পড়েন ভোগান্তিতে। একই দাবিতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে কোটবাড়ি এলাকায় অবরোধ করে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। উন্নত রাষ্ট্রগুলোতে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করে দেশ সমৃদ্ধিতে এগিয়ে যায়, সেখানে আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে।
হচ্ছে কালকের ইলিগাল কমিশন, যেখানে রাতের আগে হাইকোর্ট রিট দিচ্ছে, যে রিটটা আমাদের পক্ষে না, যে রিটটা আমাদের অধিকার পূর্ণ করে, যে রিটটা আমাদের অধিকার ছিনিয়ে নেয়। আমাদের জুনিয়র ইন্সপেক্টর পদে তারা কিভাবে পদোন্নতি করে, যাদের টেকনিক্যাল কোনো নলেজ নেই, যাদের কোনো টেকনিক্যাল ধারণা নেই, তারা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বোঝে না, তারা বোঝে না কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং প্রসিডিউর সম্পন্ন করতে হয়। ঝিনাইদহে সকাল 9:30টায় পৌর বাস স্ট্যান্ডে আন্দোলনে নামে সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে পুরো শহরে যানজট তৈরি হয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুর এলাকায় সড়ক অবরোধ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের ভিতরে যারা এই মামলাটা করছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এরা 2021 সালের এক কালো রাতে অনৈতিকভাবে এরা মানে ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে চলে আসছিল। আরো 6টা দাবি রয়েছে, এগুলা মারার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা খুলনা জংশনে রেলপথ অবরোধ করে। এতে 2 ঘন্টা বন্ধ থাকে রূপসা এক্সপ্রেস ট্রেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পাবনা সহ বিভিন্ন জেলায় 6 দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এবং দেশটির জনগণের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। যে চ্যালেঞ্জ এবং ভাগ্য নির্ধারণ বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে এক প্রশ্নে এমন মন্তব্য করেন মুখপাত্র ট্যামি ব্রুস। লুথর কবিরের রিপোর্ট। শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে চলছে লাল সবুজের বাংলাদেশ। বিশ্বজুড়ে যখন তার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ, তখন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পিছু লেগেছে একদল। বাংলাদেশ প্রসঙ্গে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উদ্দেশ্যমূলক প্রশ্ন রাখেন এক সাংবাদিক। কেএফসিতে হামলা, উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধিকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, এমন প্রশ্ন ছিল তার। প্রশ্নকারীর উদ্দেশ্যে মুখপাত্র টমি ব্রুস বলেন, বাংলাদেশের জনগণই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে, আর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। জনগণই ঠিক করবে তারা কোন পথে এগোবে। গত 20-25 বছরে আমরা দেখেছি কিভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্রিফিংয়ে ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও উঠে আসে প্রশ্নোত্তর পর্বে। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Are a matter for the Bangladesh authorities to handle, and of course, talking with them matters a great deal as well. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। অচিরে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। এদিন হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আন মামুনকে 3 দিন ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল আল ইসলাম জ্যাকবকে 3 দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নওয়াজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া বিভিন্ন থানায় মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, সালমান এফ রহমান সহ বেশ কয়েকজন নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন সহ এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক ফারজানা রুফা, শাকিল আহমেদ এবং সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং আটজন হলো নবী নেওয়াজ। মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেরই সৌনের গ্রেপ্তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। যাত্রাবাড়ি থানার 3টি মামলা এবং মুগদা থানার 1টি মামলা, সর্বসকলে আজকে 4টি মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার ভোর 4টায় জেলার বেগমগঞ্জে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বেগমগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে লক্ষ্মীপুর দিক থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ধাক্কা দেয় ট্রাকটির সামনে বসে থাকা 2 জন হেলপার নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে। মূলত ড্রাইভার সে না, অন্য কেউ ছিল। আপনার একজন সৎ ছিল হেল্পার, আর একজন ডিউটি অবস্থায় ছিল। ওই গাড়ি যখন এটা মনে হয় চাকা বাস্ট হয়েছে আর এটা হয়েছে দাঁড়াইছে, ওইটা পিছন দিয়ে মেরে দিছে। ড্রাইভার যেমনি এমনি বেঁচে গেছে আর হেল্পার 2 জনে মারা গেছে। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে তার বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় চারুকলার আয়োজনে শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন। তবে স্থানীয়ভাবে গুজব রটে যে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল। পুলিশ জানায়, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঠিক সময়ে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তো একটা বিষয়ের অবতারণা হয়েছে। সেখানে উপস্থিত থাকলেও আমার কাজের প্যাটার্নটা ভিন্ন ছিল। আমি একটা বাঘ তৈরি করেছি। টিভিতে নিউজ দেখলে সবাই নিশ্চয়ই সেটা দেখে থাকবেন। তো বাঘটা আমি নির্মাণ করেছি, যেহেতু বৈশাখের সাথে সেই 2004 সাল থেকেই যুক্ততা রয়েছে। তো এটাকে কখনোই আসলে কোনো পলিটিক্যাল গ্রাউন্ড হিসেবে দেখি না। এই কারণে আসলে মনে হয় নাই যে এই বৈশাখে যাব, তো ওই বৈশাখে যাব না।